বাড়ির লোকজন যা হয়েছে না, দিনে দিনে এক একজন এক একটা লাট সাহেব হয়ে যাচ্ছে। কারো এখনো ঘুম থেকে ওঠার কোনো নাম নেই। ওগো, বলি বেলা যে উঠে আরো দুটো ওঠার সময় হয়ে গেল, তোমার তো দেখি উঠার নামই নেই। শরীরের ভেতরটা খুব একটা ভালো লাগছে না গিন্নি। শরীরটা মনে হচ্ছে বেশ দুর্বল, ঘুম তো ভাঙতেই চাচ্ছে না। যা দিনের মধ্যে কাজ কাম করে বেড়াও, শরীর তো দুর্বল হবেই। তোমার নবাব পুত্ররা কি ঘুম থেকে উঠেছে? তাদের কাউকে দিয়ে দুধ বাজারে পাঠালেই তো পারো আজ। খেয়ে দে কাজ নেই, তারা তোমার দুধ বিক্রি করে এনে দেবে। ওরা কপাল আমার। মানুষ সন্তানের কাছে শেষ বয়সে একটু সুখ শান্তি চায়, আর আমাদের কপাল দেখো। বাদ দাও তো ওদের কথা। যতদিন গায়ে গতরে শক্তি আছে খেয়ে যাব, আর যখন না পারবো তখন দুজন যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। তুমি ঠিকই বলেছ। চলো, তুমি দুধটা রেডি করো, আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি। এভাবে আর কতদিন চলবি রে বাবা? দেখতে পাচ্ছিস না মানুষটা একা একা কষ্ট করতে করতে কেমন ফুরিয়ে যাচ্ছে। তোমার সেই একই কথা, রোজ রোজ খেতে বসলেই তুমি শুরু করে দাও ধ্যাত্তেরি। মা তুমি থামো তো, কাজ করবার সময় হলে অবশ্যই কাজ করব। চুপচাপ খেতে দাও তো, যা বলবার পরে বলো। দুই দুটো হাতির মতো জোয়ান ছেলে ঘরে বসে বসে খায়, আর বুড়ো বাপটা খেতে খেতে মরে। গায়ের লোকজন এ নিয়ে কথা বলে না? তোমরা পড়েছো গাঁয়ের লোকের কথা নিয়ে, আমাদের থেকেও তোমার গাঁয়ের লোকের কথা বড় হয়ে গেল নাকি? কথা না বলে চুপচাপ খেয়ে নে শুনি। না দাদা, রোজ রোজ আর এসব শুনতে আমার ভালো লাগে না। খাবো না, তোমরা খাও, তোমাদের বাড়ি তোমরাই খাও, তোমরাই থাকো ধুত্তেরি। দেখলে তো মা, খাবার রেখে উঠে চলে গেল। আর তুমিও পারো, কখন কি বলতে হয় তাও জানো না। হ্যাঁ, আমি তো তাও জানি না। 10 মাস 10 দিন পেটে তো ধরেছিলাম তোদের। মা তুমি তো জানো আমার স্বপ্ন, আমি অনেক বড় গায়ক হব। তাই তো পাগলের মতো গানের পেছনে ছুটে বেড়াই। কিন্তু মা বিশ্বাস রাখো আমার প্রতি, তোমাদের বিপদে সবার আগে আমি তোমাদের পাশে থাকবো। তোর ওপর আমার সেই বিশ্বাস আছে রে বাবা, কিন্তু ওই বুড়ো মানুষটা কি করে বেড়ায় তোরা তো দেখিস নিজের চোখে। মা আর মাত্র কয়েকটা দিন, গঞ্জের বড় প্রোগ্রামে আমাকে গান গাওয়াবে। তারপর দেখো মা, আমাদের আর কিছুর অভাব হবে না। ঠিক আছে বাবা, নে তুই খেয়ে নে। আর দেখ, পাগলটা রাগ করে কোথায় চলে গেল, গিয়ে বল যেন খেয়ে যায় এসে। আরে, ওটা সুনীলদা না? এই দেখি তো। কি রে পেঁচা, আচার খেতে খেতে চললি কোথায়? হ্যাঁ, কোথায় আর যাব? আমার কি রাজ দরবার আছে নাকি যে সেখানে আমার জন্য রাজসভার সবাই অপেক্ষা করছে? এই জন্যই না আমি তোকে পেঁচা বলে ডাকি, সব সময় তেরা তেরা কথা বলিস। ধ্যাৎ। আচ্ছা সুনীলদা, বলো তো, সবাই তো কত কম করে সহজে ভাবে, আমার ভেতরে না ওই জিনিসটা কেমন আসে না। আমার মনে হয় এটা এমন না হয়ে অমন হলে ভালো হতো না? তুই তো একদিন পৃথিবীকে অন্য রকমে বানিয়ে ছাড়বি রে। তা আচার কি একাই খাবি না আমাকেও একটু দিবি? তার আগে তুমি বলো, তুমি এখানে মুখ গোমরা করে বসেছিলে কেন? কই কোথায় মুখ গোমরা করে কেন থাকবো আমি? আমার সামনে মিথ্যে বলছো? আমি জানি আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। নিশ্চয়ই আজও বাড়িতে ঝামেলা করে এসেছো। না রে, এই রোজ রোজ বাড়িতে এই এই নাকর্মক নাম শুনতে শুনতে আর ভালো লাগছে না। এবার কিছু একটা করতেই হবে। কিন্তু কি করবে তুমি শুনি? তোমার না আছে নুন, না আছে গুণ,
বিনোদটা তো তাও একটু আধটু গাইতে পারে, তা তোমার তো কিছুই মুরদ নেই। তাতে কি হয়েছে? গায়ে মাংস তো আছে, দরকার হলে ঠেলা ঠেলবো। এটা ভালো সিদ্ধান্ত। তোমার গায়ে যা জোর, এ কাজ তুমি করতে পারো। হ্যাঁ দেখো না, যারা ঠেলা ঠেলে গায়ে জোর থাকে না, ওদের ঠেলতেই লোক দরকার হয়। বুঝলে গিন্নি, দুধের দাম তো বেশ বেড়েই চলেছে, কিন্তু গাভীকে তো খাওয়াতে হবে, তা না হলে দুধ দেবে না। খাওয়াতে হলে খাওয়াতে হবে। আর তোমার ছেলেদের বলো, যাই করুক না কেন, এক মুঠো করে ঘাস এনে যেন ওকে দেয়। আমি তো আর কাজ কাম করবার কথা বলছি নে, এই কাজটুকু অন্তত করতে বলো। ঠিক আছে, আমি বলে দেখবো নে। সকালে একবার তোমার ছোট ছেলে খাবার না খেয়ে রেগে মেগে উঠে চলে গেছে। আর নিশ্চয়ই খেতে দিয়ে বলেছ কিছু, তা না হলে তো এমন হওয়ার কথা না। তোমাকে কতবার করে বলেছি, খাওয়া দাওয়া শেষ করে তারপর যা বলবার বলবে। খাওয়ার সময়টা বাদে হাতে পাই কখন বলো যে পরে বলবো? এই তোমাকে দিয়ে আর হলো না, তোমার সাথে করে আর পেরে উঠলাম না আমি। পাগলটা না খেয়ে না দিয়ে কোথায় কি করে বেড়াচ্ছে কে জানে। আহারে, দরদ যেন একেবারে উতলাইয়ে পড়তেছে। তুমি যখন বলো তখন কিছু হয় না। এই ছাড়ো ওসব কথা, চলো আমার এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ঘরে আসো। তোমরা সবাই শোনো, গঞ্জের যে গানের অনুষ্ঠানটা হতে যাচ্ছে, সেখানে দেশ বিদেশের কত নামি দামি শিল্পীরা থাকবে, কিন্তু তাদের মধ্যে তোমাদেরকেও গান গাওয়ার সুযোগ খুঁজছো, তাই তো? হ্যাঁ দাদা, আমরা তো সবাই ভালো গাই। আমাদের থেকে কেউ যদি এই গানের অনুষ্ঠানে গান গাইতে পারে, তাহলে সে যে আমাদের ভাগ্য। কত বড় বড় সুরকার গীতিকার থাকবে তোরা জানিস? ওখানে একবার গান গাওয়ার জন্য কত শিল্পী আমার হাতে পায়ে ধরে, কিন্তু কি করব বল, আমার তো তোদের দিকটাও দেখা লাগে। হ্যাঁ দাদা, তুমি তো আমাদেরই লোক। ওখানে গান গাওয়ার জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে। যে আমাকে 10,000 টাকা দেবে, আমি তাকে সেখানে গান গাওয়ার সুযোগ করে দেব, ঠিক আছে? কিন্তু দাদা, 10,000 টাকা, এত টাকা তো আমরা সবাই মিলেও জোগাড় করতে পারবো না। তাহলে আর কি, চিন্তা ভাবনা করো তোমরা, আমি দেখি ওদিকে আবার কি হচ্ছে। আচ্ছা সুনীলদা, কুলফি এমন হয় কেন? কেন, কুলফি তো এমনই হয়, তুই আবার কি বলছিস বল দেখি। লাল নীল কুলফিও তো হতে পারে, দেখো না, আইসক্রিমও কেমন অনেক রঙের হয়। আরে সাবাস, তুই তো সত্যি একটা জিনিয়াস রে। হ্যাঁ, এটা তো কখনো ভেবে দেখিনি। এসব বুদ্ধি আমার মাথায় সারা কার মাথায় আসবে শুনি? বেশ, তাহলে তো উপায় একটা পেয়ে গেছি। আমার তো বাড়িতে নিজের দুধ, দাদা আর আমি মিলে তো লাল নীল কুলফি বানাতে পারি, তাই না? তাহলে তো ভালোই হবে দাদা, কিন্তু কথা হলো, আইডিয়া কিন্তু আমার, আমি কিন্তু পয়সা দিয়ে কিনে খেতে পারবো না। ঠিক আছে, যা, তোকে ফ্রিতেই কুলফি খাওয়াবো। চল এখন চল। মা তুমি কেঁদো না তো, বাবার কিছুই হবে না, জ্বর এসেছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। মা, কাল থেকে আমি কুলফি বানাতে চাই। আমাদের তো বাড়ির দুধ, আমি আর দাদা চাইলে তো কুলফি বানিয়ে বিক্রি করতে পারি। কি বলিস রে তুই সুনীল? হ্যাঁ দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা লাল নীল কুলফি বানাবো। নতুন এই কুলফি দেখে সবাই কিনে খাবে, আর এই গরমে খুব চলবে। বাহ, এ তো খুবই ভালো কথা। তাহলে কাল থেকে এই দুই ভাই লেগে পড়ি। তোদের কথা শুনে আমার যে বুকটা ভরে গেল রে বাবা। আমি তোদের কত কথা বলেছি। ছাড়ো তোমা ওসব কথা এখন। তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু দুধ দুইয়ে দেবে আমাদের, কেমন? ঠিক আছে বাবা, তাহলে তোরা এখন গিয়ে শুয়ে পড়, সকালে উঠতে হবে তো আবার।
ওগো, উঠে পড়ো উঠে পড়ো, ওরা চলে গেছে। কেমন অভিনয় করলাম গিন্নি বলো? তোমার ছেলেরা ভেবেছে আমি সত্যি সত্যি অসুস্থ। কিন্তু যাই বলো, ওদের কথা শুনে সত্যিই আমি খুব খুশি। যাক, কিছু তো করার চিন্তা ভাবনা করেছে। হ্যাঁ গো গিন্নি, কাল ওদের সাহায্য করতেই হবে। দুই ভাই মিলে যদি কুলফি ব্যবসাটা শুরু করতে পারে, আমাদের আর কোনো চিন্তা করা লাগবে না। একটা কাজে লেগে গেলেই দুটোকে ধরে বিয়ে দিয়ে দেব। মরার আগে একটু নাতিপুতির মুখ দেখে যাব না? তা তো বটেই, তা তো বটেই। আমারও তো ইচ্ছে করে এই বয়সে কাজ কাম না করে একটু নাতি পুতির সাথে খেলা করি। হয়েছে হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো, সকালে আবার অনেক কাজ। বিনোদ, কুলফিগুলো সব সাজিয়ে তাড়াতাড়ি সুনীলের কাছে দিয়ে আয় বাবা। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। কই সুনীল দা, আমাকে একটা কুলফি দাও। আরে আমার পেঁচা যে, বল বল, কি রঙের কুলফি খাবি বল? প্রথমে একটা লাল কুলফি দাও, পরে একটা নীল কুলফি খাবো। বেশ বেশ, এই নে তোর লাল কুলফি, আর খেয়ে বল কেমন হয়েছে। আহ, বাবা বাবা বাবা, কি স্বাদ! সেই হয়েছে দাদা, তোমার তো লটারি লেগে গেল। তুই আম খাচ্ছিস খা, আটি গুনতে যাস নে। তোর তো রোজ ফ্রি খাওয়ার কথা হয়েই আছে তাই না? তুমি এসেছো দাদা, আমি তো ভাবছিলাম কখন আসবে, সব তো প্রায় ফুরানোর পথে। এই তো চলে এসেছি, এগুলোই ছিল বাড়িতে, আপাতত আজকেই, আর হবে না। কিন্তু দাদা চাহিদা তো অনেক। তোমাকে বলেছিলাম না দাদা, যে তুমি যদি এই ব্যবসা শুরু করো তুমি লাল হয়ে যাবে। তা তো হতেই হবে রে, তা না হলে কি তোকে রোজ ফ্রিতে কুলপি খাওয়াতে পারবো বল? হ্যাঁ হ্যাঁ, আমার মাথার বুদ্ধিটা চুরি করে তোমরা লাল নীল কুলফির ব্যবসা করে যাবে, আর আমি বসে বসে শুধু তোমাদের বানানো এই কুলফি চুষবো। বেশ বেশ, বল তোকে আর কি দিতে হবে, তবে বেশি কিছু বললে কিন্তু তোকে ছুঁড়ে ফেলে দেবো, ওই পচা পুকুরে গিয়ে পড়বি। হ্যাঁ হ্যাঁ দাদা, কতদিন বিয়ে খাইনি গো, বিয়ে বাড়ির খাবারের যা স্বাদ, আহা, যেন মুখে লেগে থাকে গো। তোমরা দুই ভাই বিয়ে করে আমাকে নেমন্তন্ন করে খাওয়াও, তাহলেই হবে, আর কিছুই লাগবে না আমার। তবে রে শয়তান, এই দাঁড়া। দেখো পাগলদের কাণ্ড কারখানা, এখনো ছেলে মানুষই গেল না। হ্যাঁ দেখো দেখো সুনীল দা, বিনোদ দাকে কত খুশি দেখা যাচ্ছে। হ্যাঁ রে, এই ব্যবসাটা দাঁড় করিয়ে দিতে পারলেই দাদাকে বিয়ে দিয়ে দেব। দাঁড় করাবে কি গো, ব্যবসা তো ইতিমধ্যে দাঁড়িয়েই গেছে। বেশ বেশ, চল আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসি, দাদা ততক্ষণ দোকান সামলাক।